গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। এই আবহে আরও চিন্তা বাড়িয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি এই তাপপ্রবাহ 5 দিন ধরে একটানা চলে তাহলে উত্তরপ্রদেশে প্রায় 8,500 জন মানুষ মারা যাবে। সেই হিসেবে আমাদের পশ্চিমবঙ্গেও যদি টানা 4 দিন বা 5 দিন ধরেই এই তীব্র তাপপ্রবাহ বজায় থাকে তবে রাজ্য জুড়ে আনুমানিক 1000 থেকে 1500 জন মানুষ অতিরিক্ত মৃত্যু হতে পারে। কিন্তু জানেন কি, অতীতে বিশ্বব্যাপী এই তীব্র তাপপ্রবাহ বা অতিরিক্ত গরমের কারণে কতবার ব্যাপক গণমৃত্যুর ঘটনা ঘটেছে? জানেন কি, বিশ্ব আবহাওয়া সংস্থা WMO কঠোর সতর্কতা জারি করে জানিয়েছে চলতি বছরে বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে এল নিনো। ইতিমধ্যেই বিশ্ব উষ্ণায়নের ফলে বদলে গেছে গোমুখ গুহার আকৃতি, আয়তন কমছে কাশ্মীরের কোলহাই হিমবাহের, ক্ষয়ে যাচ্ছে লালকেল্লা এবং তাজমহল, কমে যাচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা, বিপদের মুখে আমাজন রেইন ফরেস্ট, সাইবেরিয়ার নরকের দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে, শুকিয়ে যাওয়ার মুখে আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত, অস্তিত্ব সংকটে আমাদের ফুসফুস সুন্দরবন। বর্তমানে বিশ্বের অন্যান্য মহাসাগরের তুলনায় অনেক দ্রুত উত্তপ্ত হচ্ছে ভারত মহাসাগর। আবহাওয়ার এই চরম পরিবর্তনের কারণে বহু প্রাণী চিরতরে হারিয়ে যাওয়ার মুখে। সেই তালিকায় কি রয়েছে এই মানব জাতীয়? চারিদিক থেকে এই যে রাজনীতি থেকে সামাজিক, অর্থনৈতিক নানান বিষয়ে এত আলোচনা, কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বা আলোচনা কোথায়? বিশ্ব পরিবেশ দিবস কি তবে শুধুই ওই উদযাপনের একটা দিন, নাকি এবার সময় এসেছে ভাবার, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। তীব্র দাবদাহে ওষ্ঠাগত সকলেই অপেক্ষা করছেন কবে কাটবে এই অসহ্য দিনগুলো। বিশেষজ্ঞরা বলছেন আশঙ্কার মেঘ ঘন হয়েছে দেশ জুড়ে। যে পরিমাণ তাপপ্রবাহ চলছে তাতে এরকম আরও 5 দিন চললে উত্তরপ্রদেশে প্রায় 8,500 মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বিহারে 3,615 জনের মৃত্যু হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি একইভাবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও মোট 4,000-এরও বেশি মানুষের মৃত্যুর ঘটে যেতে পারে বলে আশঙ্কা। ফ্রন্টিয়ার ইন এনভায়রনমেন্টাল হেলথ জার্নালে প্রকাশিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলে এবং ভারতের জলবায়ু কেন্দ্রের বিজ্ঞানীদের একটি যৌথ গবেষণায় উঠে এসেছে ভারতে দেশজুড়ে স্রেফ একদিনের চরম গরমে আনুমানিক 3,400 জনের অতিরিক্ত মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের আরও দাবি, গোটা দেশে এমন দীর্ঘ তাপপ্রবাহে মারা যেতে পারেন 30,000 মানুষ। আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে আরও আশঙ্কার কারণ, সেখানের একটি বিশাল জনগোষ্ঠী গ্রামে বসবাস করে এবং তীব্র রোদ এবং তাপপ্রবাহের মধ্যে তাদেরকে কাজ করতে হয়। নিজেদের রক্ষা করার উপায় তাদের কাছে থাকে না বললেই চলে। তবে জানেন কি, অতীতেও বিশ্বব্যাপী এই তীব্র তাপপ্রবাহ বা অতিরিক্ত গরমের কারণে কতবার ব্যাপক গণমৃত্যুর ঘটনা ঘটেছে? আপনাদের জানিয়ে রাখি যে আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী তাপপ্রবাহ ঘটেছিল 2003 সালের জুন থেকে আগস্ট মাসে সমগ্র ইউরোপ জুড়ে। ফ্রান্স, ইতালি, স্পেন এবং পর্তুগালে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। ওই অঞ্চলের ঘরবাড়িগুলো অতিরিক্ত শীতের উপযোগী করেই তৈরি করা হয় এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় মানুষ ঘরের ভেতরেই স্ট্রোক করে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ওই একটি দুর্যোগেই 70,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এরপর 2010 সালে জুলাই আগস্ট মাসে রাশিয়ায় গত 108 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গরম পড়েছিল। রাশিয়ার রাজধানী মস্কো সহ বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়। অতিরিক্ত গরমের সঙ্গে আবার উপরি হিসেবে যুক্ত হয়েছিল তীব্র দাবানল, যার বিষাক্ত ধোঁয়া এবং হিটস্ট্রোকের সম্মিলিত প্রভাবে প্রায় 56,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। এছাড়া আবার বিশ্বজুড়ে জলবায়ুর আমূল পরিবর্তনের ফলে 2022 সালের গ্রীষ্মকালে ইউরোপে পুনরায় নজিরবিহীন গরম পড়েছিল।
যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। ইউরোপীয় স্বাস্থ্য সংস্থাগুলোর হিসেব অনুযায়ী ওই বছর চরম গরমের কারণে 61,672 জন মানুষের মৃত্যু হয়েছিল, যার সিংহভাগই ছিল বয়স্ক মানুষ। এছাড়া আবার 2015 সালের মে জুন মাসে ভারত এবং পাকিস্তানে তাপমাত্রা 47 ডিগ্রি থেকে 49 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ওড়িশায় 2500 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। পাকিস্তানের করাচিতে 1200 জনেরও বেশি মানুষ হিটস্ট্রোকে মারা গিয়েছিল। আবার তার আগে 1998 সালে তাপপ্রবাহে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তীব্র গরমে প্রায় 2541 জন মানুষের মৃত্যু হয়। এই অতীতের প্রসঙ্গ টানতে গিয়েই মনে পড়ল যে প্রাক শিল্পায়ন যুগে 1743 সালের জুলাই মাসে চীনের বেজিংয়ে তাপমাত্রা 44.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যা ওই যুগের সাপেক্ষে ছিল অবিশ্বাস্য। তৎকালীন রাজকীয় আদালতের তথ্য অনুযায়ী তীব্র গরমের রাস্তায় এবং ঘরে ওই অবিকল মোমবাতির মতন গলে গিয়েই 11,400 জনের মতন মানুষ মারা গিয়েছিল। ফলে বুঝতেই পারছেন প্রকৃতিকে অবহেলা করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO কঠোর সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছে যে চলতি বছরে বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে ওই এল নিনো। এই নামটা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন, কিন্তু কি এই এল নিনো? এল নিনো হলো একটি প্রাকৃতিক জলবায়ু চক্র, যা প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে তৈরি হয়। সহজ ভাষায় এটি এমন একটি পরিস্থিতি যা সারা বিশ্বের স্বাভাবিক আবহাওয়া এবং বায়ু প্রবাহকে একেবারে ওলটপালট করে দেয়। এল নিনোর অর্থ হলো ছোট শিশু বা শিশু যিশু। দক্ষিণ আমেরিকার জেলেরা প্রথম বড়দিনের সময় অর্থাৎ ওই ডিসেম্বর মাসে সমুদ্রের জল অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় এই ঘটনাটি লক্ষ্য করেছিলেন, আর সে কারণেই এমন নাম দেওয়া হয়েছে। যাই হোক, এই সমুদ্রের জলের এই তাপমাত্রা পরিবর্তনের ফলে ওই বায়ুমণ্ডলের মেঘ এবং বৃষ্টিপাতের ধরন পুরোপুরি বদলে যায়। ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে। ফলে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়, যা তীব্র খরা, জলের সংকট এবং দাবানলের সৃষ্টি করে। আর এর ঠিক উল্টো প্রভাব পড়ে দক্ষিণ এবং উত্তর আমেরিকার কিছু অংশে। পেরু, ইকুয়েডর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা আর ভূমিধস লক্ষ্য করা যায়। এছাড়াও এল নিনো চলাকালীন সমুদ্র থেকে প্রচুর তাপ ওই বায়ুমণ্ডলে মুক্ত হয়। এর ফলে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তীব্র তাপপ্রবাহ বা হিট ওয়েভ তৈরি হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী প্রশান্ত মহাসাগরের উষ্ণায়নের কারণে চলতি বছরের মাঝামাঝি থেকে একটি মাঝারি বা শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হতে চলেছে। এর ফলে আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়া, বিপর্যয়, তীব্র তাপপ্রবাহ, খরা এবং আকস্মিক ভারী বৃষ্টিপাতের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আর এই এল নিনোর প্রভাবেই ভারত, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ায় তীব্র খরা এবং দাবানলের ঝুঁকিটাও রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে এল নিনোর কারণে ভারতে মৌসুমি বায়ু দুর্বল হতে পারে এবং গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে চাষ আবাদ এবং জল সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের একটা সংকটও তৈরি হতে পারে। আর ভারত কৃষি প্রধান দেশ, ফলে বুঝতেই পারছেন এমনটা হলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই পরিস্থিতিকে একটি জরুরি জলবায়ু সতর্কতা হিসেবেই বিবেচনা করতে বলেছেন। ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন দেশকে ইতিমধ্যেই খরা সহনশীল ফসল চাষ, জলের সঠিক ব্যবহার এবং জীবন বাঁচাতে কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা বা আর্লি ওয়ার্নিং সিস্টেম জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। জানেন কি, ইতিমধ্যেই বিশ্ব উষ্ণায়নের ফলে বদলে গেছে গোমুখ গুহার আকৃতি, আয়তন কমে গেছে ওই কাশ্মীরের কোলহাই হিমবাহের, বিপদের মুখে অ্যামাজন রেইন ফরেস্ট আর সাইবেরিয়ার নরকের দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে। কেন, কিভাবে ঘটছে এই সমস্ত ঘটনাগুলো? জানেন কি, ইতিমধ্যে বিশ্ব উষ্ণায়নের ফলে বদলে গেছে গোমুখ গুহার আকৃতি।
গঙ্গোত্রী হিমবাহের এই মুখটি আগে দেখতে অবিকল গরুর মুখের মতন ছিল, আর সে কারণেই এই নাম হয়েছিল। কিন্তু অতিরিক্ত গরম এবং ক্রমাগত ধসের কারণে সেই চেনা আকৃতিটি এখন আর নেই। 2013 সালে উত্তরাখণ্ডের কেদারনাথের বিপর্যয়ের সময় এই হিমবাহের মুখে প্রথম বড় বড় ফাটল লক্ষ্য করা যায়। এরপর 2016 সালের জুলাই মাসে প্রবল বৃষ্টি আর গরমের কারণে গোমুখের সামনের অংশের একটা বিশাল বরফের চাই ধসে ওই ভাগীরথী নদীগর্ভে বিলীন হয়ে যায়, আর এতেই ওই মুখের আকৃতি চিরতরে বদলে যায়। বর্তমানে গুহার মুখটি এতটাই আলগা এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো সময় বড় ধরনের ধসের আশঙ্কা ওই স্থানীয় প্রশাসন পর্যটকদের ওই গোমুখের একেবারে কাছাকাছি যেতে নিষিদ্ধ করেছে। পাশাপাশি গঙ্গোত্রী হিমবাহের এই মুখটি বিশ্ব উষ্ণায়নের কারণে মূল স্থান থেকে 2 কিলোমিটারেরও বেশি পেছনে সরে গেছে। ওয়াডিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির সাম্প্রতিক গবেষণা অনুযায়ী তীব্র গরমের কারণে এই হিমবাহ প্রতি বছর গড়ে 15 থেকে 22 মিটার পর্যন্ত পিছিয়ে যাচ্ছে। আসলে বাতাসে ভাসমান কার্বন কণা, যা ওই দাবানল এবং গাড়ির ধোঁয়া থেকে তৈরি হয়, সেই সমস্ত কিছু বরফের উপর এসে জমা হচ্ছে, আর এই কালো আস্তরণটি সূর্যের তাপ বেশি শোষণ করে বরফ দ্রুত গলিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন 2070 সালের পর যখন গোমুখ সহ হিমালয়ের স্থায়ী বরফ ভাণ্ডার বা ওই অ্যাকুইফার শেষ হয়ে যাবে, তখন গঙ্গার জলের উৎস একেবারে হারিয়ে যাবে। তখন ওই গঙ্গায় আর 12 মাস জল থাকবে না। তখন এটা কেবল ওই বর্ষার বৃষ্টির ওপর নির্ভরশীল একটি মৌসুমী নদীতে পরিণত হবে। শুধুই কি তাই, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে আয়তন কমছে কাশ্মীরের কোলহাই হিমবাহের। কাশ্মীরের বিখ্যাত লিডার নদীর মূল উৎস এই হিমবাহটি তার অস্তিত্ব হারিয়ে ফেলার চূড়ান্ত ঝুঁকিতে রয়েছে, যা সামগ্রিকভাবে পুরো উপত্যকার পরিবেশকেই কিন্তু বদলে দিচ্ছে। বৈজ্ঞানিক পরিমাপ অনুযায়ী 1962 সাল থেকে এ পর্যন্ত কোলহাই হিমবাহটি তার আয়তনের প্রায় 23% হারিয়ে ফেলেছে। দ্রুত বরফ গলার কারণে কোলহাইয়ের আশেপাশের বেশ কিছু অস্থায়ী এবং বিপজ্জনক বরফ হ্রদ তৈরি হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই হ্রদগুলোর বাঁধ ভেঙে গেলে কেদারনাথের মতন আকস্মিক পার্বত্য প্লাবন ঘটতে পারে। অর্থাৎ কোলহাই হিমবাহের এই দ্রুত মৃত্যু প্রমাণ করে দিচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কুফল কেবলমাত্র ওই দূরবর্তী মেরু অঞ্চলেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের খুব কাছের কাশ্মীর উপত্যকার জীবন এবং জীবিকাকেও সরাসরি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এমনকি বর্তমানে বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের দ্বৈত আক্রমণে ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে লালকেল্লা এবং তাজমহল, হারিয়ে যাচ্ছে তাদের আসল রং। 2025 সালের সেপ্টেম্বর মাসে আইআইটি রুরকি এবং আইআইটি কানপুর এবং তার সঙ্গে ইতালি বিজ্ঞানীদের একটি যৌথ গবেষণায় দিল্লির লালকেল্লার ওপর দূষণের যে মারাত্মক প্রভাব পড়েছে তা কিন্তু প্রমাণিত হয়েছে। দিল্লির বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণা, যা জাতীয় নিরাপত্তা সীমার চেয়ে 2.5 গুণ বেশি, তা ওই লালকেল্লার লাল বেলে পাথরের ওপর জমে যাচ্ছে। আর এগুলো বাতাসের রাসায়নিক কণার সঙ্গে বিক্রিয়া করে পাথরের গায়ে 0.05 থেকে 0.5 মিলিমিটার পুরু একটা শক্ত কালো আস্তরণ তৈরি করছে। এই কালো আস্তরণের কারণে পাথরের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের যে ছিদ্রগুলো থাকে তা বন্ধ হয়ে যাচ্ছে, আর ভেতরের আর্দ্রতা বের হতে পারছে না। ফলে খিলানগুলোর ভেতরে নোনা লেগে তা খসে পড়ছে। লালকেল্লার দেওয়ালে প্রাচীন সূক্ষ্ম নকশা এবং খোদাইগুলো চিরতলে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে আগ্রার বাতাসে আবার ক্ষতিকারক ভাসমান কণার পরিমাণ গত 2 দশক ধরে ওই অনুমোদিত সীমার চেয়ে লাগাতার 2 থেকে 4 গুণ বেশি রয়েছে। হচ্ছে অ্যাসিড বৃষ্টি, আর এই অ্যাসিড ওই মার্বেলের পাথরের ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে পাথরকে একেবারে কুষ্ঠরোগীর মতন খসখসে আর গর্তযুক্ত করে দিচ্ছে, যাকে বৈজ্ঞানিক ভাষায় মার্বেল ক্যান্সার বলা হয়ে থাকে। এছাড়াও ওই তাজমহলের ঠিক পেছন দিয়ে বয়ে গেছে যমুনা নদী, আর সেই নদীতে তীব্র দূষণের কারণে গোয়ালডি চ্যারোনোমাস নামক একটি বিশেষ পোকার উপদ্রব মারাত্মক আকারে বেড়েছে।
আর এই পোকাগুলোর মলত্যাগের কারণে তাজমহলের সাদা দেওয়ালে সবুজ এবং বাদামি রঙের স্থায়ী ছোপ পড়ে যাচ্ছে। অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের কারণে মাউন্ট এভারেস্টের চূড়ো এবং আশেপাশের হিমবাহগুলোও অবিশ্বাস্য গতিতে গলে যাচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে বরফ জমতে 1000 বছর সময় লেগেছিল, তা মাত্র কয়েক দশকেই গলে যাচ্ছে। আবার বিশ্বের 20% অক্সিজেনের উৎস এবং পৃথিবীর ফুসফুস নামে পরিচিত ওই আমাজন রেইন ফরেস্ট তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্তিত্ব সংকটে ভুগছে। এই এল নিনো এবং আটলান্টিক মহাসাগরে অতিরিক্ত উষ্ণায়নের কারণে আমাজন অববাহিকায় গত 3 বছর ধরে তীব্র খরা চলছে। বৃষ্টির অভাব এবং অতিরিক্ত গরমের কারণে আমাজনের ঘন আর্দ্র রেইন ফরেস্টের চরিত্রই বদলে যাচ্ছে। এটি ধীরে ধীরে শুষ্ক, ঘাসযুক্ত এবং অল্প গাছপালা বিশিষ্ট আফ্রিকান সাভানা অঞ্চলের মতন মরুভূমিতে পরিণত হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমাজনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এটি বাতাস থেকে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শুষে নিত। কিন্তু সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা স্তম্ভিত হয়ে দেখছেন যে অতিরিক্ত দাবানল আর গাছ পচে যাবার কারণে আমাজন এখন আর ওই কার্বন শোষণ করছে না, বরং তার চেয়ে বেশি কার্বন বাতাসে ছাড়ছে, যা গ্লোবাল ওয়ার্মিংকে আরও দ্রুত বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে আবার ভারত এবং বাংলাদেশের ফুসফুস এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এই সুন্দরবন বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে ভেতরে বাইরে প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন। 2026 সালের এপ্রিল মাসেই প্রকাশিত একটি গবেষণায় দেখা যাচ্ছে সুন্দরবনের প্রায় 10 থেকে 15% এলাকা জলবায়ুর ধাক্কা সামলে বেঁচে থাকার স্বাভাবিক ক্ষমতা একেবারে হারিয়ে ফেলেছে। তার উপর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর প্রায় 6.4 মিলিমিটার করে বেড়ে যাওয়ায় বঙ্গোপসাগরের নোনা জল ওই জঙ্গলের গভীরে ঢুকে পড়ছে। আর এই তীব্র লবণাক্ত জলের কারণে বনের প্রধান রক্ষা কবচ সুন্দরী গাছ পুষ্টিহীনতায় ভুগে ওপর থেকে একেবারে শুকিয়ে মারা যাচ্ছে। 2026 সালের মে মাসেই গবেষণায় সতর্ক করা হয়েছে যে ঘন ঘন সুপার সাইক্লোন এবং মানুষের অত্যাচারের কারণে সুন্দরবন তার কার্বন ধরে রাখার ক্ষমতা দ্রুত হারাচ্ছে। আবার নাসার উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে সাইবেরিয়ার বৃহত্তম পার্মাফ্রস্ট ফাটল বা নরকের দরজা তীব্র গতিতে চওড়া হচ্ছে, যা স্থানীয় তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট একটা বিশালাকার গর্ত। 1960-এর দশকে জঙ্গল উজাড়ের ফলে তৈরি এই 100 মিটার গভীর ফাটলটি থেকে হাজার হাজার বছরের পুরনো ক্ষতিকারক ওই গ্রিন হাউস গ্যাস বাতাসে মিশছে, যা বিশ্ব উষ্ণায়নকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুকিয়ে যাবার মুখে আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত। সবচেয়ে ভয়ের বিষয় হলো বর্তমানে বিশ্বের অন্যান্য মহাসাগরের তুলনায় অনেক দ্রুত উত্তপ্ত হচ্ছে ভারত মহাসাগর, আর এর ফলে বঙ্গোপসাগরেও ঘন ঘন অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী সুপার সাইক্লোন তৈরি হচ্ছে এবং সমুদ্রের জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলগুলো তলিয়ে যাবার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। জানেন কি, আবহাওয়ার এই চরম পরিবর্তনের কারণে বহু প্রাণী চিরতরে হারিয়ে যাওয়ার মুখে। তালিকায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এম্পায়ার পেঙ্গুইন, মেরু ভালুক, হুডেড শিল এবং সুমেরু শিয়াল। এছাড়াও রয়েছে রঙিন প্রবাল বা কোরাল, ক্লনফিশ বা নিমো, আটলান্টিক স্যামন, আফ্রিকান হাতি এবং বিভিন্ন উভচর প্রাণী। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানব জাতির কি হবে? বিজ্ঞানীদের মতে মানুষ প্রযুক্তি এবং বুদ্ধিমত্তা দিয়ে বেঁচে হয়তো থাকবে ঠিকই, কিন্তু পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল মানুষের বসবাসের একেবারে অযোগ্য হয়ে উঠবে। কারণ বাতাসে অতিরিক্ত আর্দ্রতা আর তাপমাত্রা যখন একসঙ্গে ওই 35 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে, তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিপজ্জনক ওয়েট বাল্ব তাপমাত্রা বলা হয়। এই পরিস্থিতিতে মানুষের শরীর ঘামের মাধ্যমে নিজেকে ঠান্ডা করতে আর পারে না, যার ফলে সুস্থ মানুষও কয়েক ঘন্টার মধ্যেই ওই হিট স্ট্রোকে মারা যেতে পারে। 2050 থেকে 2080 সালের মধ্যেই ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশ বছরের নির্দিষ্ট সময়ে মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে উঠতে চলেছে।
প্রধান ফসলগুলোর উৎপাদন বিশ্বজুড়ে 30% পর্যন্ত কমে যেতে পারে। হিমালয়ের হিমবাহ এবং মাটির নিচের জলের স্তর শেষ হয়ে গেলে বিশ্বের প্রায় 300 কোটি মানুষ তীব্র পানীয় জলের সংকটে পড়বেন। কলকাতা, মুম্বাই, নিউ ইয়র্কের মতন মেগা সিটিগুলো সমুদ্রের নিচে চলে যাবার সম্ভাবনা রয়েছে। আর বেরিয়ার বরফ গলে যাওয়ায় হাজার হাজার বছর ধরে মাটির নিচে ঘুমিয়ে থাকা এমন সব প্রাচীন অজানা ব্যাকটেরিয়া, ভাইরাস মুক্ত হচ্ছে, যার বিরুদ্ধে মানুষের কোনো প্রতিরোধ ক্ষমতাই নেই। এগুলো কোনো মারাত্মক অতিমারি ডেকে আনতে পারে। সব মিলিয়ে আমরা যদি এখনই এই কার্বন নির্গমন না কমাই, তবে আমাদের পরিচিত এই সুন্দর এবং সুরক্ষিত পৃথিবীটি অচিরেই কিন্তু একটা হিংস্র গ্রহতে পরিণত হবে। তাই সময় থাকতে নিজেদেরকে শুধরে নেওয়াটা জরুরি। সময় এসেছে পরিবেশকে নিয়ে ভাবার। এতদিন হয়তো যেভাবে সেভাবে আমরা সেটাকে নিয়ে ভাবিনি, তবে শুরু করুন আজ থেকেই। সাবধান হন, সচেতন হই আমরা। আসুন সবাই মিলে গড়ে তুলি একটা সুন্দর সবুজ শস্য শ্যামলা পৃথিবী। বিশ্ব পরিবেশ দিবসে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আজ এ পর্যন্তই। নমস্কার।